মধ্যরাতে হঠাৎ দরজায় করাঘাতের শব্দে প্রিয়ার ঘুম ভেঙে গেল। আজ বাড়িতে সে একা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওর স্বামী আরিয়ান একটা কাজে শহরে গেছে। দুদিন পর বাসায় ফিরবে। প্রায় 7 মাস হলো আরিয়ানের সাথে প্রিয়ার বিয়ে হয়েছে। আরিয়ানের বাবা মা কেউ নেই। প্রিয়া ভাবছে, এত রাতে আবার কে এলো? প্রিয়া বিছানার ওপর চুপ করে বসে আছে। একটু বাদে আবার কেউ দরজায় জোরে নাড়ল। প্রিয়া কিছুটা ভয় পেল। তারপর বেশ জোর গলায় বলল, কে? কোনো সাড়া শব্দ এলো না। প্রিয়া কেন জানি খুব ভয় পাচ্ছে। সে শুনেছে এই গ্রামে প্রায় রাতে নাকি ডাকাতি হয়। তার মধ্যে আজ আবার বৃষ্টি হচ্ছে। বাড়িতে কারেন্টও নেই। ঘরের এক কোণে হারিকেন জ্বলছে। বাড়িতে কোনো ডাকাত এলে যে সে যতই চিৎকার করুক সহজে কেউ টের পাবে না। ডাকাতদের জন্য আজই সুবর্ণ সুযোগ। প্রিয়া এসব ভাবছে আর ভয়ে ওর সারা শরীর ঘামছে। প্রিয়া দরজার কাছে এসে দাঁড়ালো। দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো বাইরে কে দাঁড়িয়ে আছে। প্রিয়া কাউকে দেখতে পেল না। তাই সে আবার বিছানার দিকে ফিরে আসতে যাচ্ছিল, আর তখনই আবার কেউ দরজায় জোরে করাঘাত করল। প্রিয়া এবার বেশ রেগে বলল, আরে দরজায় কে? এতবার করে বলছি, আমার কথা কি কারো কানে যাচ্ছে না? আগের মতোই নিশ্চুপ। প্রিয়া সিদ্ধান্ত নিল এবার দরজা খুলব। কপালে যেটা আছে সেটাই হবে। প্রিয়া রান্নাঘর থেকে বটি নিয়ে দরজা খুলতে দেখল আরিয়ান দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ওর গা একদম ভিজে গেছে। আরিয়ান প্রিয়ার হাতে বটি দেখে ভয় পেয়ে কয়েকবার পিছিয়ে গেল। আরিয়ানকে দেখে প্রিয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিয়ান বলে উঠল, এ কি, তোমার হাতে বটি কেন? প্রিয়া সব কিছু আরিয়ানকে খুলে বলল। সব শুনে আরিয়ান হেসে উঠল। তারপর বলল, আমি তো অনেকক্ষণ যাবৎ তোমায় ডাকছিলাম, কিন্তু তোমার তো কোনো সাড়া শব্দ নেই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ডাক শুনতে পাইনি। হঠাৎ এত রাতে ফিরে এলে যে? আরিয়ান ভেতরে আস্তে আস্তে বলল, আর বলো না, যে কাজে গিয়েছিলাম সেটা বিকেলের মধ্যেই হয়ে গেছে, তাই ভাবলাম এখন ফিরেই যাই। ও, আরিয়ান প্রিয়ার গাল টেনে বলল, এমন মিষ্টি বউকে রেখে বাইরে থাকতে ইচ্ছে করে না গো। প্রিয়া বেশ লজ্জা পেল। তারপর বলল, হয়েছে, এত আদর করতে হবে না, তুমি কাপড় পাল্টাও, আমি তোমার জন্য খাবার আনছি। আচ্ছা। প্রিয়া খাবার আনতে রান্নাঘরে গেল। বাইরে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে। প্রিয়া রান্নাঘরের জানালা দিয়ে বজ্রের আলোয় দেখল বাইরে প্রায় হাঁটু জল। নিশ্চিত পাহাড়ি ঢল নেমেছে। সকাল পর্যন্ত এভাবে বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি ঢুকে যাবে। এমনিতেই ওদের এলাকা অনেক নিচু। প্রিয়া খাবার নিয়ে ঘরে এসে দেখল আরিয়ান মেঝেতে বসে আছে। প্রিয়া আরিয়ানের খাবার এগিয়ে দিয়ে ওর পাশে বসল। কিন্তু আরিয়ান এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। প্রিয়া আরিয়ানকে বলল, খেয়ে নাও। আরিয়ান তখন প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া আরিয়ানের চোখ দেখে ভয় পেয়ে পিছন দিকে সরে গেল। আরিয়ান বলল, খাবো, তবে সেটাই খাবার নয়, তোর রক্ত। এটা বলে আরিয়ান হেসে উঠল। প্রিয়া তখন আরিয়ানের রক্তমাখা দাঁতগুলো দেখতে পেল। এটা দেখে প্রিয়া জোরে চিৎকার করে উঠল। পরের দিন সকালবেলা আরিয়ান এসে দেখল ওর বাসার সামনে মানুষের ভিড় জমে আছে। বাড়ির সামনে এত মানুষের ভিড় জমার কারণ আরিয়ান বুঝতে পারছে না। আরিয়ান ভিড় ঠেলে সামনে এসে দেখল ওর বাড়ির সামনে পুলিশ সিল করে দিয়েছে। বাড়ির ভেতরে মহিলা সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে। মেঝে জুড়ে রক্তের স্রোত ভেসে যাচ্ছে। রক্ত দেখে আরিয়ান আটকে উঠল। মনে মনে ভাবতে থাকল, প্রিয়ার আবার কিছু হয়ে যায়নি তো? এটা ভেবে দৌড়ে বাড়ির মধ্যে যেতেই দেখল মেঝেতে কেউ পড়ে আছে। আরিয়ান সামনে যাওয়ার আগে একজন পুলিশ হাত দিয়ে আরিয়ানকে আটকে বলল, আরে, আপনি কি এভাবে ভেতরে ঢুকলেন কেন? আমি কে? মানে, আমার বাড়িতে আসছেন আর আমায় বলছেন আমি কে? তখন সেই পুলিশ জোর গলায় বলল, স্যার, মৃত মেয়েটির স্বামী এসেছেন। মৃত মেয়ে মানে? আরিয়ান পুলিশকে ধাক্কা দিয়ে মেঝেতে কাপড় দিয়ে ঢাকা লাশটির ওপর থেকে কাপড় সরাতেই দেখতে পেল প্রিয়ার রক্তাক্ত লাশ। আরিয়ান লাশ দেখে হাউ মাউ করে কাঁদতে শুরু করল। এমন সময় রান্নাঘর হতে পুলিশ ইন্সপেক্টর কাব্য বের হয়ে এলো। দুজন পুলিশ কনস্টেবল আরিয়ানকে সামলাতে লাগল। কাব্য আরিয়ানকে বলল, আপনি মেয়েটির স্বামী? হ্যাঁ স্যার। এসব হলো কি করে? আমরা সেটা জানার চেষ্টা করছি। কাল আপনি কোথায় ছিলেন? আমি একটা কাজে শহরে গিয়েছিলাম, এই মাত্র আমি ফিরে এলাম। আপনার কি কারো সাথে কোনো শত্রুতা ছিল? না স্যার, এমন কেউ নেই যে কিনা শত্রুতা করে আমার প্রিয়াকে এভাবে মেরে ফেলবে। ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখছি। আরিয়ান প্রিয়ার পাশে বসে কাঁদতে লাগল।
আরিয়ান কি যেন ভেবে প্রিয়ার উপর থেকে পুরো কাপড় সরাতে এসে ভয়ে চিৎকার করে উঠল। দেখল প্রিয়ার পেট থেকে ভুঁড়ি বের হয়ে আসে, বুকের বাঁ দিকে গভীর ফুটো। সাথে সাথে দুজন মহিলা পুলিশ আবার লাশটাকে ঢেকে দিল। আরিয়ান বলল, স্যার, এত নৃশংসভাবে কি আমার প্রিয়াকে হত্যা করল? এটাই তো তদন্ত করছি। কোনো মানুষ যেভাবে কাউকে হত্যা করতে পারে সেটা তো ভাবতেই পারছি না, কারণ আজ পর্যন্ত কোনো মানুষকে এভাবে খুন হতে দেখিনি। আরিয়ান কিছু বলছে না, শুধু চুপ করে আছে। পুলিশ প্রিয়ার লাশ নিয়ে গেল পোস্টমর্টেম করার জন্য। আরিয়ান পাশের ঘরে থাকার অনুমতি পেল। পুলিশ চলে যাওয়ার পর আরিয়ান বাইরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, কাল রাতেই একটা মেয়ে এভাবে হত্যা করা হচ্ছিল। আপনারা কেউ কি কিছু টের পাননি, নাকি সব শুনেও না শোনার ভান করছেন? তখন একজন লোক বলে উঠল, দেখো বাবা আরিয়ান, কাল রাতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টির শব্দ ব্যতীত আর কিছুই শুনতে পারিনি। বাইরে হাঁটু জল ছিল। আরিয়ান লোকটির কথায় হেসে উঠল, তারপর বলল, চারদিকের অবস্থা দেখে তো মনে হচ্ছে না কাল হাঁটু জল পরিমাণ বৃষ্টি হয়েছে, কারণ আমরা সবাই জানি এরকম বৃষ্টি হলে আমরা কেউ 2-3 দিন ঘর থেকে বের হতে পারি না, পথে ঘাটে পানি থাকার কারণে। কিন্তু দেখুন, মাটি একদম খটখটে শুকনো। তখন সবাই চারদিকে তাকিয়ে দেখল, সত্যি তো মাটি শুকনো, কিন্তু সবাই তো রাতের বেলা বাড়ির বাইরে হাঁটু জল দেখছিল, তাহলে হঠাৎ করে এতখানি গেল কোথায়? তখন আরেকজন মহিলা বলে উঠল, হ্যাঁ তাই তো, তাহলে কাল রাতে এত বৃষ্টি হতে দেখলাম, সেটা কি ছিল? সবার এটা নিয়ে বলাবলি শুরু করল, কিন্তু কয়েকজন বয়স্ক লোকদের চোখে মুখে ভয়সহ আতঙ্কের ছাপ দেখা গেল। আরিয়ান কিছু না বলেই ভেতরে চলে গেল। প্রিয়াকে আর কখনো দেখতে পাবে না ভেবে আরিয়ানের খুব কষ্ট হচ্ছে। প্রিয়া ছিল আরিয়ানের নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী। সেই প্রিয়া আজ ওকে একা করে দিয়ে চলে গেল। এই জীবনটা আজ ওর কাছে মূল্যহীন মনে হচ্ছে। ইচ্ছে হচ্ছে সে নিজেও নিজেকে শেষ করে দিবে। কিন্তু তখন আরিয়ান মনে মনে ভাবল, নিজেকে শেষ করে দিলে চলবে না, প্রিয়ার খুনিকে খুঁজে বের করব, আর আমি নিজে ওদের শাস্তি দেব। রাত 8টা নাগাদ প্রিয়ার পোস্টমর্টেম রিপোর্ট কাব্যের হাতে এলো। পোস্টমর্টেম রিপোর্টে লেখা, প্রিয়ার শরীরে কলিজা নেই। কাব্য অবাক হয়ে ভাবছে, এই প্রথম সে এমন খুনিকে দেখল যে কিনা কলিজা বের করে নিয়েছে। তখন পুলিশ কনস্টেবল সৌম্য কাব্যকে বলল, স্যার, আমার কাছে একটা বিষয় বেশ রহস্যময় মনে হচ্ছে। কোন বিষয়কে? কাল রাতের বৃষ্টির যে ব্যাপারটা। কাল এত পরিমাণ বৃষ্টি হলো, কিন্তু সকালে চারপাশের পরিবেশ দেখে মনে হলো না যে রাতে বৃষ্টি হয়েছে। এটা তো রহস্যের কিছু আমি দেখছি না। স্যার, রাতে বাইরে বৃষ্টির কারণে পানি হাঁটু অবধি হয়েছিল, কিন্তু সে পানি হঠাৎ করে কোথায় চলে গেল? মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে কাল কোনো বৃষ্টিই হয়নি। ভাবার বিষয়। এমন সময় আবার ঝুম বৃষ্টি শুরু হলো, সেই সাথে প্রচণ্ড বজ্রপাত হতে শুরু করলো। রাত বাজে 12টা। আরিয়ান জানালার ধারে বসে বৃষ্টি দেখছে আর মনে মনে পুরনো স্মৃতিচারণ করছে। এমন কত রাত গেছে আরিয়ান আর প্রিয়া জানালার পাশে বসে রাতের বৃষ্টি উপভোগ করেছে। কখনো কখনো ভালোবাসার উষ্ণ আবেগে দুজন হারিয়ে গেছে। আজ সবকিছু শুধু স্মৃতি হয়ে পড়ে আছে। অতিরিক্ত বৃষ্টির কারণে বাইরে আবারও পানি উঠেছে। এমন সময় হঠাৎ দরজায় কেউ একজন করাঘাত করল। আরিয়ান ভাবল, এত রাতে আবার কে এলো? আবার পুলিশের লোক নয় তো? এটা ভেবে আরিয়ান দরজা খুলতে দেখল দরজার বাইরে প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ানের চোখ ছানা বড়া। আরিয়ান চোখের ভুল ভেবে বেশ কয়েকবার চোখ ঘষল, কিন্তু না, সে ঠিকই দেখছে। প্রিয়া আরিয়ানকে বলে উঠল, কি গো, এখানে কি শুধু দাঁড়িয়ে থাকবো? ভেতরে আসতে বলবে না? তুমি ফিরে এসলে কিভাবে? তুমি তো মারা গেছো। তাতে কি, আসলে তোমায় ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছিল, তাই এবার তোমাকে নিয়ে যেতে এসেছি। আমায় নিয়ে যেতে এসেছো মানে? প্রিয়া আরিয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে এসে বলল, আরে আমার সঙ্গে তোমায় নিয়ে যাব। আরিয়ান প্রিয়াকে ঘুরে দাঁড়ালো। প্রিয়া আরিয়ানের দিকে তাকিয়ে হাসতে লাগল। হাসির কারণে প্রিয়ার মুখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। এটা দেখে আরিয়ান বলে উঠল, কে তুমি? প্রিয়া কিছু না বলে বিদ্যুতের গতিতে এসে আরিয়ানের গলা ধরে ওকে দেয়ালের সাথে চেপে ধরল। প্রিয়ার মুখে বের হলো এক পাটি রক্তমাখা ধারালো দাঁত। প্রিয়া আরিয়ানের ঘাড় বরাবর দিল কামড়। আরিয়ান জোরে চিৎকার করে উঠল। তখনই প্রিয়া এক হাত আরিয়ানের বুকের বাম পাশে ঢুকিয়ে বুক থেকে কলিজা বের করে আনল। আরিয়ান সাথে সাথে মারা গেল। প্রিয়া ধারালো নখ দিয়ে আরিয়ানের পেট মোচড় মারলে সাথে সাথে আরিয়ানের ভুঁড়ি বের হয়ে এলো। পরের দিন সকালবেলা আরিয়ানের পাশের বাড়ির এক খালা নাম সীমা, যে আরিয়ানের জন্য খাবার নিয়ে দরজায় নক করল,
কিন্তু আরিয়ানের কোনো সাড়া শব্দ নেই। তাই সে ঘরের পেছনে জানালা দিয়ে উঁকি দিল। আর তখনই আরিয়ানের দেহটা চোখে পড়তেই হাত থেকে থালা মাটিতে পড়ে গেল। সাথে সাথে সে চিৎকার দিয়ে উঠল। পুলিশ ইন্সপেক্টর কাব্য আরিয়ানের লাশের চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে। প্রিয়ার মতো ঠিক একইভাবে আরিয়ানকেও খুন করা হয়েছে। কাব্য সীমার কাছে এগিয়ে এলো। তারপর ওনাকে জিজ্ঞেস করল, আপনি সর্বপ্রথম লাশ দেখেছেন? হ্যাঁ, তাই তো। প্রিয়ার লাশও আপনি সবার আগে দেখেছিলেন? হ্যাঁ। তার মানে আপনি নিশ্চয়ই জানতেন এদের দুজনের খুন হবে, আর খুন হয়েছে কিনা এটা দেখার জন্যই আপনি সবার আগে এসে এদের ঘরে উঁকি দিয়েছেন। আর যখনই দেখলেন খুন হয়েছে তখন আপনি মিথ্যে নাটক করার জন্য আমাদের ফোন করলেন। না স্যার, এসব কি বলছেন? অন্যবার প্রিয়া আরিয়ান তো আমার সন্তানের মতোই ছিল, এদের আমি কেন খুন করব? সেটাই তো জানতে চাইছি, কেন আপনি ওদের খুন করলেন? এমন সময় সীমার ছেলে রেগে গিয়ে বলল, বারবার আমার মায়ের ওপর দোষারোপ করছেন কেন? আমার মা কেন ওদের মারতে যাবে? সব সময় তো আমার মা ওদেরকে সন্তানের মতোই আগলে রেখেছে। আপনারা খুনিকে ধরতে পারছে না, তাই এসব বলছেন। খুনি সময় মতো ঠিক ধরা পড়বে, আর আমাদের কাজই হলো মানুষকে সন্দেহ করা। তুমি আমার সন্দেহের বাইরে নাও। যদি দোষ না করে থাকো তাহলে কিছুই হবে না। এমন সময় এসআই ফাহিম কাব্যকে বলল, স্যার, একটা অবাক করা বিষয় দেখেছেন কি? কাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছিল, এমনকি বাইরে হাঁটু অবধি পানি ছিল, কিন্তু এখন দেখেন সেই পানি উধাও। চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছে না কাল বৃষ্টি হয়েছে। এমন হওয়ার রহস্য কি মাথায় আসছে না। আর স্যার, যেই 2 দিন এমন বৃষ্টি হয়েছে সেই 2 দিনই খুন হয়েছে। ব্যাপারটা কেমন যেন রহস্যময় হয়ে উঠছে, বিশেষ করে বৃষ্টির ব্যাপারটা। স্যার, একবার কি আবহাওয়া অফিসে খবর নিয়ে দেখব কাল রাতে আদৌ বৃষ্টি হয়েছে কিনা? আবহাওয়া অফিসে খবর নিয়ে কি হবে? আমরা সবাই জানি কাল রাতে বৃষ্টি হয়েছে। কিন্তু স্যার, এটা কি আমার আসল বৃষ্টি মনে হচ্ছে না। এই কথা শুনে কাব্য হাসতে লাগলো। তারপর বলল, বৃষ্টির আবার আসল নকল আছে নাকি? নেই, কিন্তু তারপরেও মনে হচ্ছে এই বৃষ্টির পেছনে কোনো অন্য জগতের শক্তির হাত আছে। কী সব আজে বাজে বকছ? অন্য জগতের শক্তির মানে কি? তখন এক বৃদ্ধ মানুষ বলে উঠল, আজে বাজে নয় স্যার, উনি ঠিক বলেছে। এই খুন সহ এই বৃষ্টির পেছনে অন্য জগতের শক্তির হাত আছে, কারণ এমন ঘটনা পূর্বেও ঘটেছে। কাব্য এই কথা শুনে লোকটির কাছে এগিয়ে গেল। তারপর জিজ্ঞেস করল, দেখি পুরো ঘটনা বলেন তো। আজ থেকে 40 বছর আগে এরকমভাবে বৃষ্টি আর খুন হওয়া শুরু হয়েছিল। আপনাদের এক অফিসারও খুন হয়েছিল। অনেক চেষ্টার পরও কেউ যখন খুনিকে ধরতে পারছিল না, তখন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল এক সাধু বাবা। কাব্য তখন বিদ্রূপ করে বলল, খুনি এমন কে ছিল যাকে সাধু বাবা থামিয়েছিল? সে এক ভয়ানক পিশাচ ছিল, রক্ত ছিল যার তৃষ্ণা। সে একের পর এক খুন করেছে। যখন কেউ তাকে থামাতে পারেনি তখন সাধু বাবা তাকে বন্দি করেছিল, কিন্তু এখন সে আবার মুক্তি পেয়েছে। সে আমাদের গ্রামের কাউকে কাউকে ছাড়বে না। প্রতিশোধ নিবে সে, প্রতিশোধ। এই বলে সে চলে যেতে লাগলো। আর তখনই অন্য আরেকজন বলল, স্যার, ওনার কথায় কান দেবেন না, উনি একজন পাগল, মাথার সিট খারাপ। আপনি কে? আমার নাম রণবীর শেখ, এই গ্রামের জমিদার রাহাত শেখের ছেলে। এতদিন শহরে ছিলাম, কিছুদিন হলো গ্রামে ফিরে এসেছি। স্ত্রী, ছেলে মেয়ে সবাই শহরেই থাকে। শহরের জীবন ভালো লাগছিল না, তাই আমি আবার গ্রামে ফিরে এলাম। ও আচ্ছা, আপনি তো কিছুদিন হলো গ্রামে এসেছেন, তাহলে জানলেন কি করে? ওই বৃদ্ধ লোকটির মাথা খারাপ। গ্রামে সে সবার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলাম, তখন জানতে পেরেছি লোকটি মানুষকে ভুলভাল কথা বলে বিভ্রান্ত করে। ঠিক আছে। কাব্য রণবীরের সাথে কথা বলা শেষ করে ফাহিমকে বলল, এই লোকটির ওপর নজর রেখো, একে আমার কেন জানি সন্দেহ হচ্ছে। ওকে স্যার। সেদিন সন্ধ্যায় আবারও বৃষ্টি শুরু হলো, আর পরের দিন সকালে গ্রামের ওই পুকুর পাড়ে ওই বৃদ্ধ লোকটির লাশ পাওয়া গেল। প্রিয়া আর আরিয়ানের মতো সেই লোকটিকেও একইভাবে খুন করা হয়েছে। কাব্য ফাহিমকে বলল, আজ থেকে রাতের বেলা গ্রামে পাহারা বসাতে হবে, যেভাবেই হোক খুনিকে ধরতে হবে। স্যার, আমার মনে হয় কাল বৃদ্ধ লোকটি যেটা বলছিল এটাই সত্যি ছিল। আমাদের যেন কিছু বলতে না পারে, সেই জন্য খুনি লোকটিকে মেরে দিয়েছে। হ্যাঁ, কিন্তু লোকটি অন্য জগতের শক্তির ব্যাপারে কিছু বলছিল। বাস্তবিক অর্থে অন্য জগতের শক্তি বলতে কিছু নেই। ঠিক, কিন্তু স্যার, এই বৃষ্টির ব্যাপারটার পেছনে অন্য জগতের শক্তি রয়েছে। আমি আবহাওয়ার অফিসে খবর নিয়ে দেখেছি স্যার, এই 3 দিন এই এলাকায় কোনো বৃষ্টি হয়নি। এটা দেখে তো আমরা সবাই অবাক, কিন্তু বাস্তবে নিজের চোখে না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করা যাবে না। আমাদের আজ রাত থেকে গ্রামের আনাচে কানাচে থেকে দেখতে হবে যে আসল খুনিকে। কাব্যসহ প্রায় 10-12 জন পুলিশ মিলে সারা রাত পাহারা দিল, কিন্তু খুনির ব্যাপারে কিছু জানতে পারল না বা সন্দেহজনক কিছু খুঁজে পেল না।
কাব্য ভাবল এই 3টি খুন যেহেতু বৃষ্টির রাতে হয়েছে, তাহলে এরকম বৃষ্টি দিনে রাতে পাহারা বসাতে হবে, তাহলে নিশ্চিত খুনের ব্যাপারে জানতে পারবে। সকাল 8টা, বাইরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। রাহুল কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এমন সময় রাহুলের মা ঘরে এসে ওকে ডাকতে লাগলো, রাহুল, রাহুল, ওঠ বাবা, 8টা বাজে। মা, এখন যাও তো, আরেকটু ঘুমাই। আরেকটু ঘুমালে খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, তাই তো তোকে ডাকছি। খিচুড়ির কথা শুনে রাহুল লাফ দিয়ে উঠল। খুশিতে রাহুলের চোখ মুখ চকচক করে উঠল, কারণ খিচুড়ি রাহুলের অনেক প্রিয়। রাহুল উঠে ওর মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আমার মা কত ভালো, আমার জন্যই সকাল সকাল খিচুড়ি রান্না করে রেখেছে। হয়েছে, এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা, যাচ্ছি। রাহুল ফ্রেশ হয়ে সে খেতে বসল। পাশে ওর মা বাবা বসে খাবার খাচ্ছে। রাহুলের বাবা বলল, দেখ বাবা রাহুল, আমার তো বয়স ভারী হয়ে যাচ্ছে, এবার তুই আমার ব্যবসাটা বুঝে নিয়ে আমায় ছুটি দে। রাহুল কথা না বলে খেয়েই যাচ্ছে। তখন রাহুলের মা বলল, তোর বাবা কি বলল সে কথা কি কানে যায়নি? শুনেছি আম্মু, কিন্তু জানোই তো আমি একটা কাজে জড়িয়ে আছি, আজমল স্যার আমায় ছাড়তে চায় না। তখনই রাহুলের বাবা কিছুটা বিরক্ত হয়ে বলল, ভূতের পেছনে দৌড়াতে দৌড়াতে একদিন তুই ভূত হয়ে যাবি। রাহুল হেসে উঠে বলল, আমি ভূত হব না বাবা, বরং আমার কপালে একটা ভূতনি জুটবে। রাহুলের মা কিছুটা মন খারাপ করে বলল, একটা ভূতনি জুটলে এতদিনে ভূতনির বাচ্চা কাচ্চা জুটে যেত, কিন্তু পোড়া কপাল, আমার আজ পর্যন্ত একটা ভূতনি জুটাতে পারলি না। ভূতনিও জুটবে, শুধু সময়ের অপেক্ষা। দেখি। এমন সময় রাহুলের ফোন বেজে উঠল। রাহুল ফোন হাতে নিয়ে দেখল আজমল ফোন করেছে। রাহুল ফোন রিসিভ করে, কেমন আছেন স্যার? আজ তো সকাল সকাল ফোন করলেন। যে জরুরি একটা কাজ আছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। ঠিক আছে স্যার, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি। রাহুল ফোন রেখে ভেতরে চলে গেল। রাহুলের বাবা ওর মায়ের দিকে তাকিয়ে বলল, ভূতের সর্দার ফোন করেছে, দেখো এবার আবার কোথায় পাঠায়। রাহুলের মা কিছু না বলে শুধু মুচকি হাসল। রাহুল রেডি হয়ে আজমলের উদ্দেশ্যে রওনা হলো। রাহুল 2 বছর যাবৎ প্যারানর্মাল সোসাইটি নামক একটি সংস্থায় কাজ করছে। এদের কাজ হলো প্যারানর্মাল বিষয়ক রহস্য সমাধান করা। আজমল হলো এটির হেড। রাহুল বেশ কিছু প্যারানর্মাল সমস্যা সহ আরও কিছু রহস্যময় কেস সমাধান করতে পুলিশকে সাহায্য করেছে। রাহুল অফিসে এসে আজমলের রুমে প্রবেশ করল। আজমল রাহুলকে দেখে বলল, তো তুমি এসেছো, বসো বসো। রাহুল আজমলের সামনের চেয়ার টেনে বসল। রাহুলের পাশের চেয়ারে একটি মেয়ে বসে আছে। রাহুল একবার সেই মেয়েটির দিকে তাকালো। মেয়েটি দেখতে বেশ সুন্দরী, ফর্সা গায়ের রং, পরনের লাল রঙের সালোয়ার কামিজের সাথে ম্যাচিং হিজাব, দেখতে বেশ ভালোই লাগছে। সিয়া, বৃষ্টি আবার রহস্যময় হয় কি করে? ওই গ্রামে যখন মুষলধারে বৃষ্টি হয় তখন চারদিকে জল জমে যায়, অনেক সময় বাড়িঘর ডুবে যায়। জল কমতে প্রায় কয়েকদিন সময় লাগে, কিন্তু এই খুন হওয়ার দিনগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এমনকি রাতের বেলা পানি হাঁটু অবধি হয়েছে, কিন্তু সকাল হতেই এমন অবস্থা দেখে মনে হচ্ছে যেন রাতে কোনো বৃষ্টি হয়নি। রাহুল, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। এটা মোটেও ইন্টারেস্টিং নয়, মনে হচ্ছে এই কেসে ভয়ানক কিছু ঘটতে পারে। ভয় নেই, আমি আছি তো, যতই ভয়ানক কিছুই হোক না কেন আমি সামলে নিব। আজমল, জানি রাহুল তুমি পারবে, তাই তো আমি আমার মেয়েকে তোমার সাথে পাঠাচ্ছি। রাহুল এই কথা শুনে অবাক হয়ে সিয়ার দিকে তাকালো। সিয়া মুচকি হাসে। রাহুল এতদিন শুনেছে আজমলের মেয়ে আছে, কিন্তু তাকে এখন আজকের আগ পর্যন্ত দেখেনি। এই প্রথম সে আজমলের মেয়েকে দেখল। মনে মনে রাহুল বেশ খুশি হলো। আজমল, আমার মেয়েরও কিন্তু প্যারানর্মাল বিষয় নিয়ে গবেষণা করার ইচ্ছা, তাই অনেক আগে থেকে এসব শিখিয়েছি। আমাদের আরেকটি যে শাখা আছে সেটা কিন্তু আমার মেয়ে সামলায়। এই কেস অনেক জটিল, তাই আমার মেয়েকে আনতে বাধ্য হলাম। আমার বিশ্বাস তোমরা দুজন সফলতার সাথে এটি সমাধান করতে পারবে। রাহুল, দোয়া করবেন স্যার। আমার দোয়া তোমাদের সাথেই আছে। বাসায় গিয়ে রেস্ট নাও। তোমাদের বাসের টিকিট কাটা হয়েছে, কাল ভোর 6টায় তোমাদের গাড়ি। ওকে স্যার, আমি সময় মতো চলে আসব। এই বলে রাহুল বাসায় চলে এলো। রাতে রাহুলের ব্যাগপত্র গোছাচ্ছে, এমন সময় রাহুলের মা ঘরের ভিতরে আসলো। রাহুলকে জিজ্ঞেস করল, এবার যেখানে যাচ্ছিস শুনেছি সেই জায়গা নাকি এখান থেকে অনেক দূরে। হ্যাঁ মা,
সাবধানে যাস বাবা, তোকে নিয়ে আমার খুব ভয়। তুই আমাদের একটাই ছেলে, তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকব বল? রাহুল ওর মায়ের দিকে ঘুরল, মায়ের দুই বাহু শক্ত করে ধরে বলল, চিন্তা করো না মা, আমার কিছুই হবে না, তোমাদের দোয়া তো সবসময় আমার সাথেই আছে। হ্যাঁ বাবা, তারপরেও আমার চিন্তা হয়। সাবধানে যাস, আর পৌঁছে ফোন করিস। আচ্ছা মা। ভোর 5:30টায় রাহুল বাসস্ট্যান্ডে এসে পৌঁছালো। সিয়া এখনও আসেনি। রাহুল ভাবছে সে কি ঘুম থেকে জাগাতে পারেনি নাকি, ফোন নাম্বারটা নেওয়া হয়নি। এমন সময় সাদা রঙের একটা কার এখানে এসে থামল। ভেতর থেকে সিয়া নামল, তারপর সেখান থেকে গাড়ি চলে গেল। সিয়া রাহুলের দিকে আসছে, রাহুল হাঁ করে সিয়ার দিকে তাকিয়ে আছে। আজ সিয়াকে আরও বেশি সুন্দর লাগছে। কালো ড্রেসে সিয়াকে বেশ মানিয়েছে। রাহুল মনে মনে ভাবছে, এরকম মেয়েকে তো সবসময় নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছি, চাইলে কি আর সব পাওয়া যায়? থাক, এসব ভেবে লাভ নেই। সিয়া রাহুলের সামনে এসে বলল, কে মিস্টার রাহুল, ঘুম হয়েছে তো নাকি? দারুণ ঘুম হয়েছে। আপনার ঘুম কেমন হলো? আসলে যেদিন আমার কোথাও যাওয়ার কথা থাকে তার আগের দিন রাতে আমার কিছুতেই ঘুম হয় না। সেই জায়গায় যাওয়ার ব্যাপারে এক ধরনের অদ্ভুত উত্তেজনা কাজ করে। ও আচ্ছা, আগে আমার এমন হতো, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। চলুন গাড়িতে উঠি। গাড়িতে উঠে সিয়া জানালার পাশের সিটে বসল। সিয়া বাইরের দিকে তাকিয়ে বলল, আব্বু বলেছিল আমি যেন প্রাইভেট কার নিয়ে সেখানে যাই, কিন্তু আমার বাসে করে দূরে কোথাও যেতে অনেক ভালো লাগে। আমারও। আচ্ছা। একটু বাদে বাস ছেড়ে দিল। সিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাহুল মাঝে মধ্যে সিয়াকে দেখছে। রাহুল সিয়াকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কি শুধু কাজের ক্ষেত্রে সিনিয়র, বয়সের দিক দিয়েও সিনিয়র? মিস্টার, বলেন কি? আপনাকে দেখে তো মনে হয় আপনার বয়স বড়জোর 21 থেকে 22 হবে। এই কথা শুনে সিয়া হেসে উঠল, তারপর বলল, আমার বয়স 25 মিস্টার। এই একটু দেখতে পাতলা বলে হয়তো বয়স বোঝা যায় না। তাই হবে। আপনি আমার 1 বছরের সিনিয়র। সিয়া আবার বাইরের দিকে তাকালো। রাহুল গাড়ির সিটে হেলান দিয়ে বসল। একটু বাদে রাহুল ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরে স্বপ্নে দেখছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে মাটিতে সিয়া বসে আছে। সিয়া ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছি না। সিয়ার মুখ থেকে রক্ত পড়ছে। সিয়ার রক্তে আশেপাশে ভেসে যাচ্ছে। রাহুল দূরে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। সেই সময় সিয়ার পাশে হঠাৎ একজন উদয় হলো, যার দেহের মাথা হতে পা নিচ পর্যন্ত কালো চাদরে আবৃত। তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ থেকে বের হওয়ার নীলাভ আভা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। তার হাত পা একদম কুচকুচে কালো, হাতের নখ ছুরির মতো বড় ধারালো। সে সিয়ার দিকে এগিয়ে এসে সিয়ার গলা শক্ত করে চেপে ধরল। তার নখ সিয়ার গলার মধ্যে বসে গেল। হঠাৎ সে তার এক হাত সিয়ার বুকে ঢুকিয়ে ভেতর থেকে কলিজা বের করে আনল। আর তখনই রাহুলের ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখল সিয়া ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। সিয়ার ঘুমের ব্যাঘাত ঘটবে বলে রাহুল আর নড়াচড়া করল না। রাহুল সেই স্বপ্নের কথা ভাবতে লাগল। তবে কি ওরা যেখানে যাচ্ছে সেখানে কি সিয়ার কোনো ক্ষতি হতে পারে, যেটার ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে পেয়েছে? না, এমন হতে দেওয়া যাবে না। যত যাই হোক না কেন, সিয়াকে রক্ষা করতেই হবে। এমন সময় গাড়ি একটা বড় হোটেলের সামনে এসে 20 মিনিটের জন্য থামল। গাড়ি থামার কারণে সিয়ার ঘুম ভেঙে গেল। সিয়া দেখল সে রাহুলের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। সিয়া মাথা তুলে বলল, সরি, রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে কখন আমার মাথা আপনার কাঁধে রেখেছি টের পাইনি, কিছু মনে করবেন না। আচ্ছা, সমস্যা নেই, চলুন নিচে যাই। দুজনে গাড়ি থেকে নেমে একটু খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়ল। সন্ধে 7টার সময় উদয়নাথপুর পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে থাকার জন্য একটি হোটেলে গিয়ে 2 রুম বুক করল। রুমে সে দুজনে ফ্রেশ হয়ে নিল। তারপর হোটেলের নিচে চলে এলো। সিয়া বলল, আমরা কাল সকালে গিয়ে এই খুনগুলোর ব্যাপারে খোঁজখবর নিব। আজ অনেক ক্লান্ত। এটাই ভালো, এখন খেয়ে নি, এই হোটেলে খাবার ব্যবস্থা আছে। আচ্ছা। খাওয়া শেষ করে হোটেল রিসেপশনের কাছে এসে দাঁড়ালো। আর তখনই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি দেখে হোটেল ম্যানেজার বলতে লাগলো, না জানি আজ আবার কে মারা যায়, এত বৃষ্টি নয় যেন একটা মৃত্যুর হাতছানি। এই কথা শুনে রাহুল জিজ্ঞেস করল, কেন, বৃষ্টি হলে সমস্যা কি? 1 সপ্তাহ যাবৎ যে কদিন রাতে বৃষ্টি হয়েছে সেই কদিনেই কেউ না কেউ নৃশংসভাবে খুন হয়েছে। আর এটা কেমন বৃষ্টি যে সারা রাত বৃষ্টির কারণে পথে ঘাটে জল জমে যায়, অথচ সকাল হতেই মনে হয় রাতে কোনো বৃষ্টি হয়নি।
পুলিশ খুনের কোনো সন্ধান করেনি? ম্যানেজার, পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু খুঁজে পায়নি। এসব দেখে মনে হচ্ছে এই খুন কোনো মানুষ নয়, বরং অতৃপ্ত আত্মা বা অন্য জগতের কোনো শক্তি করেছে। রাহুল সিয়াকে সরিয়ে নিয়ে এসে বলল, আমাদের একবার আজ রাতে বেরোলে ভালো হতো, কারণ আজ রাতেও বৃষ্টি হচ্ছে, হয়তো আজও খুন হতে পারে। আজ বেরোলে কিছু না কিছু নিশ্চয়ই জানতে পারতাম। কিন্তু আমার শরীর চলছে না, আজ মাথায় কেমন যেন ঘুরছে। আচ্ছা, আপনি শুয়ে পড়ুন, আমি গিয়ে দেখছি। এই অপরিচিত জায়গায় রাতের বেলা একা বেরোবা ঠিক হবে না, তার চেয়ে বরং কাল দুজনেই একসাথে বেরোবো। আচ্ছা। দুজন দুজনের রুমে চলে গেল। সিয়া শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল, কিন্তু রাহুল না ঘুমিয়ে রেনকোট গায়ে জড়িয়ে ওর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়ল। কাব্য চুপ করে বসে আছে। এমন সময় ফাহিম এসে বলল, স্যার, আজ বৃষ্টি হচ্ছে, সম্ভবত আজ কেউ খুন হবে, তাই আজ আমাদের বের হওয়া উচিত। আমি নিশ্চিত আজ খুনিকে ধরতে পারবো। সবাইকেই তৈরি হতে বলো। সবাই তৈরি আছে, শুধু আপনার হুকুমের অপেক্ষা। স্যার, একটু ওয়েট করো, আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন? করছি, সে এলেই আমরা বেরিয়ে পড়ব। কার জন্য অপেক্ষা করছেন? কাব্য কিছু বলতে যাবে, এমন সময় রাহুল ভেতরে প্রবেশ করল। তখন কাব্য মুচকি হেসে হাত দিয়ে রাহুলের দিকে দেখিয়ে বলল, মিস্টার রাহুল। সেখানে থাকা সবাই রাহুলের দিকে তাকালো। রাহুল কাব্যের সামনে এগিয়ে আসতেই কাব্য বলল, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। স্যারের মেয়ে কোথায়? ওনার শরীর একটু খারাপ, তাই ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা। ফাহিম কাব্যকে বলল, এনাকে তো ঠিক চিনলাম না স্যার। ইনি হচ্ছে অবসরপ্রাপ্ত গোয়েন্দা অফিসার আজমল খানের কর্মী। ও আচ্ছা। উনি দেখুন প্যারানর্মাল সোসাইটি নামক একটি সংস্থা চালায়, কিন্তু হঠাৎ এনাকে ডাকার কারণ কি? কারণ আমি বুঝতে পেরেছি যে এই খুনের পেছনে সাধারণ কোনো মানুষের হাত নেই, এর পেছনে প্যারানর্মাল কিছু আছে। কিভাবে বুঝলেন? পরে বলবো, এখন চল বের হওয়া যাক। কাব্য, রাহুল আর ফাহিম সহ আরও ৬-৭ জন পুলিশ সদস্য নিয়ে বের হলো। কাব্য বলল, দুজন করে সবাই পায়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাও, কোথাও কোনো কিছু দেখা মাত্রই আমায় খবর দিবে। তখন রাহুল বাধা দিয়ে বলল, কারও কোথাও যাওয়ার দরকার নেই, সবার একসঙ্গে থাকা উচিত। না, ছড়িয়ে ছিটিয়ে যাওয়াই ঠিক হবে। আপনি যেটা ভালো মনে করেন। কাব্যের কথা মতো দুইজন দুইজন করে ৬ জন গ্রামের ৩ দিকে চলে গেল। কাব্য, রাহুল আর ফাহিম একসঙ্গে থাকল। বৃষ্টির পানিতে পায়ের গোড়া অবধি ডুবে গেছে। রাহুল আকাশের দিকে তাকালো, তারপর নিজের হাত পায়ের দিকে দেখে বলল, বৃষ্টির রহস্য আমি খুঁজে পেয়েছি। এটা আসল বৃষ্টি নয়। ফাহিম, আসল বৃষ্টি না হলে এটা কি? রাহুল, এ বৃষ্টি আর বৃষ্টিময় আবহাওয়া, পথে ঘাটে জল, এসব কিচ্ছুর সব ফেক। কাব্য, কিভাবে? রাহুল, কারণ দেখুন, বৃষ্টির পানি আমাদের গায়ে পড়ছে, অথচ আমাদের শরীর একদম শুকনো, এক ফোঁটা পানি গায়ে লেগে নেই। তারপর রাহুল পানি থেকে পা তুলে কাব্যকে বলল, দেখুন, আমার পা পানিতে ডুবে থাকলেও পা কিন্তু একদম ভেজেনি। ফাহিম সাথে সাথে ওর গা হাত পা দেখে বলল, সত্যি স্যার, আমারও হাত পা একদম শুকনো, কিন্তু এমন হবার কারণ কি? রাহুল, কেউ একজন তার জাদু শক্তি দ্বারা আমাদের চোখে বৃষ্টি নিয়ে ভ্রম তৈরি করেছে, যে কারণে এমন হচ্ছে। এটা শুনে কাব্য মুচকি হাসছে। ফাহিম বলল, স্যার আপনি হাসছেন কেন? এটা আমি ওই বৃদ্ধ লোক খুন হবার রাতেই টের পেয়েছিলাম, তাই আর কোনো কিছু না ভেবে আজমল স্যারের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল। ও বুঝলাম। রাহুল যা কাজ করছে সেই আসল খুনি, তাই আমাদের আগেই তাকে খুঁজে বের করতে হবে। কাব্য, চলো। ৩ জন সামনের দিকে এগিয়ে যেতে লাগল। 2 জন পুলিশ কনস্টেবল তানভীর আর সজল গ্রামের জঙ্গলের পাশ দিয়ে হাঁটছে আর এদিক সেদিক দেখছে। এরা 2 জন একে অপরের বন্ধুর মতো। সজল বলল, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কারণ আমাদের জীবনেরও ঝুঁকি আছে। একদম ঠিক বলেছ বন্ধু, নিজেদের চাকরি জীবনে আজ পর্যন্ত এমন নৃশংসভাবে খুন হতে দেখিনি। আমিও না বন্ধু, কে যে করছে তাকে একবার ধরতে পারলে হতো। এমন সময় অনেক পরিচিত কণ্ঠে পেছন থেকে তানভীরের নাম ধরে কেউ একজন ডাকল। তানভীর ডাক শুনে পেছনে তাকিয়ে দেখল ওর স্ত্রী তাবাসসুম দাঁড়িয়ে আছে, যে কিনা 2 বছর আগেই মারা গেছে। তানভীর ওর মৃত স্ত্রীকে দেখে একদম হতবাক। তানভীর বলে উঠল, তাবাসসুম, তুমি এখানে কিভাবে? তুমি তো মারা গেছো। কে বলেছে আমি মরে গেছি? এই যে দেখো, আমি এখনো বেঁচে আছি, আমি তোমার জন্য বেঁচে আছি, এসো আমার কাছে। তাবাসসুম ওর 2 হাত বাড়িয়ে দিল।
তানভীর তখন সম্মোহিত হয়ে তাবাস্সুমের দিকে এগিয়ে যেতে লাগল। সজল তানভীরের হাত ধরে ওকে টানতে লাগল, কিন্তু তানভীরের কোনো হুঁশ নেই। সজল চিৎকার করতে বলতে লাগল, ভাই যাস না, সে তোর বউ না, তোর বউ অনেক আগেই মারা গেছে। তাবাস্সুম, তানভীর তুমি ওর কথা শোনো না, তুমি আমার কাছে এসো। সজল তানভীরকে নিজের দিকে ফেরাতে না পেরে বন্দুক বের করে তাবাস্সুমের দিকে চালালো, কিন্তু গুলি তাবাস্সুমের শরীর ভেদ করে চলে গেল। তখন তাবাস্সুম জোরে জোরে হাসতে লাগল। সজল বেশ ভয় পেল। এদিকে তানভীর তাবাসুমের বেশ কাছাকাছি চলে গেছে, তাই সজল আবার তাবাসুমকে গুলি করল। এদিকে গুলি চালানোর আওয়াজ পেয়ে কাব্য, ফাহিম আর রাহুল সহ সবাই চমকে উঠল। ফাহিম বলল, স্যার গুলির আওয়াজ, কেউ আবার খুনিকে দেখতে পেল না তো? হতে পারে, চলো আমার সাথে। কাব্য আওয়াজ লক্ষ্য করে সেদিকে যেতে লাগলো। সজল আবার যেইমাত্র গুলি করতে যাবে, আর তখনই কুচকুচে কালো এক কুকুর এসে বন্দুকসহ সজলের হাত কামড়ে ছিঁড়ে ফেলল। সজল জোরে চিৎকার করে উঠে মাটিতে পড়ে। সজলের চিৎকারে তানভীর সম্মোহন থেকে বের হয়ে পেছন ঘুরে সজলের দিকে তাকাতে দেখল ওর হাতের কবজি পর্যন্ত উধাও, হাত থেকে গলগল করে রক্ত পড়ছে, আর সে মাটিতে গড়াগড়ি করছে। সজলের পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে, যে কামড়ে কামড়ে সজলের হাত চিবিয়ে খাচ্ছে। তানভীর এত কিছু দেখেও পাথরের মতো থমকে দাঁড়িয়ে আছে। যখন ওর সম্মোহন পুরোপুরি কেটে গেল, তখন সে চিৎকার দিয়ে বলল, আরে ভাই, তোর অবস্থা এরকম হলো কি করে? এটা বলে তানভীর সজলের দিকে আসতে যাবে, তখন পেছন থেকে হিমশীতল এক হাত তার কাঁধ চেপে ধরল। তখন তানভীর পিছন ঘুরে তাকাতেই তাবাস্সুম ওর ঘাড়ে কামড় বসিয়ে দিল। তানভীর জোরালো চিৎকার দিয়ে উঠল। এদিকে কাব্য, রাহুল, ফাহিম তিনজন বেশ দৌড়ে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে আসে। তারপরও যেন রাস্তা শেষ হচ্ছে না। কাব্য, আওয়াজ তো বেশ কাছ থেকে আসে, তারপরও আমাদের যেতে এত সময় লাগছে কেন? রাহুল, এটা একটা মায়াজাল, আমরা মায়াজালে আটকে আছি। কাব্য, এই মায়াজাল কাটানোর উপায় কি? রাহুল, উপায় আছে, ওয়েট। এটা বলে রাহুল ওর পকেটে হাত দিল। তখন মনে হলো সে জিনিস খুঁজছে। এটা তো সিয়ার কাছে আছে। কাব্য বলল, কি হলো? কিছু একটা করো। স্যার, ভুল করে সে জিনিস আমি রেখে এসেছি। ও শিট, বুঝতে পারিনি এমন কিছু ঘটতে পারে। কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি। তাবাস্সুম ওর এক হাত তানভীরের বুকে ঢুকিয়ে কলিজা বের করে আনলো। তারপর বাকি সবার মতোই তানভীরের পেট কেটে ফেলল। তারপরে কুকুর সহ তাবাস্সুম অদৃশ্য হয়ে গেল। সজল এতক্ষণ যাবৎ ব্যথায় শুধু কাতরাচ্ছে। এমন সময় ওরা তিনজনে এসে পড়ল। কাব্য সজলের পাশে বসে বলল, এসব কি করে হলো? সজল কিছু বলতে পারছে না। ছটফট করতে করতে সে জ্ঞান হারিয়ে ফেলল। এমন সময় রাহুলের চোখ পড়ল তানভীরের লাশের ওপর। রাহুল বলে উঠল, স্যার কি? রাহুল তানভীরের দিকে হাত ইশারা করল। কাব্য উঠে দাঁড়ালো। তারপর বলে উঠল, এই নিয়ে 4টে খুন হলো। ফাহিম, তুমি সজলকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। কাব্য আর রাহুল তানভীরের লাশের দিকে এগিয়ে যেতে লাগলো। লাশের অবস্থা দেখে রাহুলের কেমন যেন বমি পাচ্ছে। রাহুল আর সহ্য করতে পারল না, সরে গিয়ে বমি করে দিল। কাব্য এটা দেখে নাক ছিটকালো। তখন সে খেয়াল করল রাহুলের কোমরের কাছে লাল রঙের আলো জ্বলছে। কাব্য বলল, তোমার কোমরেটা কিসের আলো জ্বলছে? এটা শুনে রাহুল ওর কোমরে ঝোলানো ব্যাগ থেকে একটা পাথরের মতো কিছু বের করল। পাথরের দিকে তাকিয়ে রাহুল চোখ বড় বড় করল। কাব্য বলল, কি হলো? এই পাথর থেকে লাল আলো বের হচ্ছে। তাতে কি? স্যার, এটা এমন একটা পাথর যার সাহায্যে আমি সহজেই জানতে পারবো আশেপাশে কোনো প্যারানর্মাল কিছু আছে কিনা। ও আচ্ছা, তাহলে এটার মানে বোঝাই যাচ্ছে আশেপাশে প্যারানর্মাল কিছু আছে। শুধু প্যারানর্মাল না, যেটা আছে সেটা খুব শক্তিশালী, ভয়ানক পিশাচ। ওর সামনে দাঁড়ানো মানে নিজের জীবনকে নিজের হাতে শেষ করে দেওয়া। আগেই বুঝেছিলাম এরকম কিছু একটা হবে। যত যাই হোক না কেন, আমি ওর সামনে দাঁড়াবো। আপনার দাঁড়াতে হবে না স্যার, আমি নিজে ওকে সামলে নিতে পারবো। কাব্য রাহুলের কাঁধে হাত রেখে বলল, আমি আছি তোমার পাশে। আপনাদের এক পুলিশ কনস্টেবল যেহেতু বেঁচে আছে, তাই সে নিশ্চয়ই পিশাচকে দেখেছে, তাই ওর সুস্থ না হওয়া অবধি কিছু জানা যাবে না। কাব্য তানভীরের লাশ নিয়ে গেল আর সজলকে হাসপাতালে ভর্তি করে দিল। রাত 3:30টার সময় কাব্য রাহুলকে হোটেলে পৌঁছে দিল। রাহুল ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই চোখের সামনে তানভীরের লাশ ভেসে উঠল। সে কিছুতেই ঘুমাতে পারছিল না। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়ল। রাহুলের ঘুম ভাঙল ফোনের রিংটোনের আওয়াজে। রাহুল ফোন হাতে নিয়ে দেখল সিয়া কল করেছে, তাই দেরি না করে কল রিসিভ করল। হ্যালো, এখনও ঘুমিয়ে আছো? সে কতক্ষণ যাবৎ তোমার রুমের দরজায় নক করলাম, তোমার তো কোনো সাড়া শব্দই নেই। আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আসছি। রাহুল উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে এলো। নিচে এসে দেখল সিয়া হোটেলের বাইরে ফোনে কার সাথে যেন কথা বলছে। রাহুল আসা মাত্রই ফোন রেখে দিল। রাহুলকে দেখে সিয়া মুচকি হাসে বলল, বাবার সাথে একটু কথা বললাম, জানতে চাচ্ছিল সব ঠিক আছে কিনা। ও আচ্ছা, চলো আগে খাওয়া দাওয়া করি, তারপর বাকি কাজ শুরু করব। দুজন হোটেলে খেতে বসল। তখন রাহুল প্রশ্ন করল,
আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকতে পারি, ম্যাম নাকি অন্য কিছু? সিয়া আবারও মুচকি হাসে বলল, নাম ধরেই ডাকতে পারো। আচ্ছা, আগে আমাদের পুলিশ ইন্সপেক্টর কাব্যের সাথে দেখা করতে হবে। আমি দেখা করেছি আর অনেক কিছু জেনেছি। আরও একটা খুন হয়েছে? মানে কখন, কোথায়, কিভাবে? রাহুল তখন সবকিছু সিয়াকে বলল। সব শুনে সিয়া অবাক দৃষ্টি রাহুলের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, তাই তো বলি, বাবা কেন এত রাহুলের প্রশংসা করে। এমন সময় রাহুলের ফোন বেজে উঠল। রাহুল ফোন রিসিভ করতেই কাব্য বলে উঠল, তুমি কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো, সঙ্গে স্যারের মেয়ে সিয়াকেও নিয়ে এসো। আচ্ছা স্যার, আসছি। রাহুল ফোন রেখে দিল। সিয়া জিজ্ঞেস করল, যে আহত হয়েছে তার কিছু হলো না তো? জানি না, যাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। রাহুল সিয়াকে নিয়ে হাসপাতালে গেল। এরপর কাব্য দুজনকে সজলের কাছে নিয়ে গেল। সজলের অবস্থা অনেকটা খারাপ, হাতে ব্যান্ডেজ করা। কাব্য সজলকে জিজ্ঞেস করল, এখন বল, কাল রাতে তোমাদের দুজনের সাথে কি ঘটেছিল? সজল একে একে সব বর্ণনা করতে লাগল। সব বলা শেষ হলে সিয়া বলল, তার মানে সে পুরোটা সময় জুড়ে তানভীরের স্ত্রীর রূপে ছিল। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আমাদের কি করতে হবে। খুনিকে হয়তো ধরতে পারবো না, কিন্তু খুন বন্ধ করতে পারবো। কিভাবে? রাহুল, আমার মনে হয় এই পিশাচ আগে ভিকটিমের পরিচিত কারো রূপ নিয়ে সামনে যায়, আর তারপর তার ফাঁদে কেউ পড়লেই তাকে মেরে ফেলে। সিয়া, একদম ঠিক। আর এজন্য আপনি গ্রামে ঘোষণা দিয়ে দিন যে রাত ৮টার পর যেন কেউ ঘর থেকে বের না হয়। আর রাতে যদি কেউ দরজায় পরিচিত কারো কণ্ঠে নক করে, তাহলে কেউ যেন দরজা খুলে বাইরে না আসে। কাব্য, সব বুঝলাম, কিন্তু সব সময় যে ওই পেশাজ কারো পরিচিত জনের রূপ নিয়ে আসবে এটা শিওর কিভাবে? রাহুল, কারণ এরকম পেশাজ আছে যারা খুবই ভয়ঙ্কর। আর পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা গ্রামের বৃদ্ধ লোকেদের সাথে কথা বলবো। তাহলে জানতে পারবো এই পিশাচের আক্রমণটা এই প্রথম নাকি আগেও করেছিল। যদি আগে করে থাকে তাহলে তারা নিশ্চয়ই কিছু না কিছু জানবে। তখন শিওর হয়ে যাব যে আমরা যেটা ধারণা করেছি এটাই ঠিক। কাব্য, আচ্ছা, তাহলে আমি এটা ঘোষণা করছি। কাব্য গ্রামে মাইক দিয়ে ঘোষণা দিতে শুরু করল। কম বেশি সবাই এটি মেনে নিল। গ্রামের চায়ের দোকানে বসে বেশ কিছু বৃদ্ধ লোক সহ এসব নিয়ে আলোচনা করছিল। তখন রণবীর বিদ্রূপ করে বলল, এখন আর খুনিকে ধরতে পারছি না, তাই এমন অদ্ভুত কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এসব পিশাচ বলতে কিছু নেই, আর থাকলেও আমি এসব বিশ্বাস করি না। তখন এক বৃদ্ধ লোক বলে উঠল, তোমরা এ যুগের সন্তান, তোমরা কি আর এসব বিশ্বাস করবে? আসলে আপনাদের মতো বুড়ো লোকেরা কুসংস্কারপূর্ণ জিনিস বেশি পছন্দ করে, এজন্য গ্রামে আসতে চাইনি। তখন আরেকজন বলে উঠল, তো আসলে কেন? যাও, ফিরে যাও আবার। তাই যাব, এই বলে রণবীর উঠে চলে গেল। সিয়া আর রাহুল সেখানে বসে চা খাচ্ছিল। সিয়া রাহুলকে বলল, আমার কিন্তু এই রণবীর লোকটাকে সন্দেহ হচ্ছে। আমারও কেন জানি মনে হচ্ছে এই লোকটি ওই পিশাচকে নিজের মতো করে চালাচ্ছে। কিন্তু এটা করে ওর কি লাভ? অনেক বড় লাভ আছে। হতে পারে সে অধিক ধন সম্পদ লাভের জন্য পিশাচের সাহায্য নিয়েছে, বিনিময়ে তাকে মানুষ বলি দিতে হচ্ছে। এমন হলে তো তাহলে একে আগেই আটকাতে হবে। হ্যাঁ, কাব্য স্যারকে সব বলবো? সিয়া বাধা দিয়ে বলল, না, কাব্যকে কিছু বলবে না, তাহলে ব্যাপারটা ঘোলাটে হয়ে যাবে। আমাদের আগে প্রমাণ বের করতে হবে। ঠিক বলেছেন। আগেও এমন কিছু ঘটেছিল কিনা এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া যাক। ঠিক আছে। রাহুল চায়ের বিল পরিশোধ করে দিল, তারপর চলে যাবে। এমন সময় পেছন থেকে, এরকম ঘটনা আজ থেকে ৪০ বছর আগেও ঘটেছিল। এই কথা শুনে সিয়া আর রাহুল দুজনেই পিছন ঘুরে তাকালো। দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রাহুল জিজ্ঞেস করল, এর মানে ৪০ বছর আগেও এমন খুন হয়েছিল? হ্যাঁ। সিয়া, আসলে ঠিক কি হয়েছিল শুরু থেকে সব বলুন তো। বৃদ্ধ, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবন চালায়। হাটে গোনায় কিছু মানুষ বউ বাচ্চা রেখে শহরে কাজে যেত। এভাবে আমাদের জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন সন্ধেবেলা হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে বাড়ির বাইরে হাঁটু অবধি পানি উঠে যায়। আর সেই রাতে প্রথম রোকসানা নামের এক মহিলা খুন হয়। রোকসানার স্বামী শহরে কাজ করত, বাসায় সে একাই থাকত। এরপর শাহানা নামের আরেকটা মেয়ে খুন হয়। শাহানার বেলায় এই ঘটনার আসল রহস্য বেরিয়ে আসে। রাহুল, কোন রহস্য? বৃদ্ধ, শাহানার স্বামী শহরে কাজ করত, বাসায় এসে ও শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকত। একদিন রাতে এমন বৃষ্টি শুরু হয়, তখন দরজায় কেউ যেন কড়া নাড়ে, আর শাহানাকে ওর নাম ধরে ডাকতে থাকে।
শাহানার শাশুড়ির গলা শুনে বুঝতে পারে যে তারা ছেলে মাহি এসেছে, তাই সে দরজা খুলে দেয়। ওর ছেলে ভেতরে আসে, তারপর যে যার মতো শুয়ে পড়ে। কিন্তু তখনই শাহানার চিৎকার ভেসে আসে। শাহানার চিৎকার শুনে ওর শ্বশুর শাশুড়ি বেরিয়ে আসে আর দেখে সে আসলে মাহি ছিল না, সেই ছিল ভয়ানক এক পিশাচ। সেই পিশাচ শাহানার শ্বশুর শাশুড়িকে না মেরে চলে যায়। সিয়া: ও শ্বশুর শাশুড়িকে মারেনি কেন? তা তো জানি না। সিয়া: আচ্ছা, এরপর কি হলো? বৃদ্ধ: পুলিশ এলো, এখনকার মতো তদন্ত শুরু হলো, কিন্তু পুলিশ খুনিকে ধরতে পারল না, বরং কর্মরত পুলিশ অফিসার নিজেও খুন হলো। আর তখনই আমাদের গ্রামের সহযোগিতা তার হাত বাড়ালো এক সাধু পুরুষ। সে অনেক কষ্টে পিশাচটিকে আটকে ফেলে। এরপর আর কোনো খুন হয়নি, কিন্তু কিছুদিন বাদে সেই সাধু পুরুষের কাটা মাথা গ্রামের প্রধান সড়কে পড়েছিল। কিন্তু এতদিন বাদে আবার সেই খুন শুরু হলো। না জানি আরও কত লোক মারা যাবে। রাহুল: আশা করছি খুব শীঘ্রই এসব শেষ করব আমরা। আচ্ছা, সাধু পুরুষের মৃত্যুর কারণ কেউ খুঁজে পায়নি? বৃদ্ধ: না, কয়েকদিন পুলিশ তদন্ত করেছে, এরপর সব বন্ধ হয়ে গেছে। রাহুল: ধন্যবাদ চাচা, আমাদের এভাবে সাহায্য করার জন্য। বৃদ্ধ: সাবধানে থেকো বাবা, আমরা যেন আমাদের সাহায্য করতে এসে তোমাদের কিছু হয়ে যাক। সিয়া: আমাদের চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু হবে না। বৃদ্ধ: তাই যেন হয়। এই বলে বৃদ্ধ লোকটি চলে গেল। সিয়া রাহুলকে বলল, তুমি কিছু বুঝতে পেলে? হ্যাঁ, তবে আমার কেন জানি মনে হচ্ছে এই পিশাচ যে পরিচালনার পেছনে কেউ নিশ্চয়ই আছে। একদম ঠিক ধরেছ, 40 বছর আগেও কেউ ছিল, এখনও কেউ আছে। আর এই খুন করার পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। আমাদের এটা খুঁজে বের করতে হবে। কিন্তু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা বলুন? আগে হোটেলে ফিরে যাই, কেমন? আচ্ছা চলুন। সিয়া আর রাহুল হোটেলে ফিরে এলো। সিয়া রাহুলকে নিজের রুমে ডাকল। রাহুল সিয়ার রুমে গিয়ে দেখল সিয়া বিছানার উপর বসে আছে, সামনে ওর ব্যাগ। রাহুলকে দেখে সিয়া বলল, এখানে এসে বসো। রাহুল সিয়ার কথা মতো সেখানে গিয়ে বসল। তখন সিয়া ওর ব্যাগ থেকে পাথর দিয়ে নকশা সজ্জিত একটা বাক্স বের করল। বাক্স খুলতেই রাহুল দেখল ভেতরে একটি খঞ্জর। রাহুল জিজ্ঞেস করল, এটা কি? এটা একটা খঞ্জর, এর সাহায্যে তুমি যে কোনো পিশাচকে মুহূর্তে শেষ করতে পারবে। সিয়া খঞ্জরটি রাহুলের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নিজের সাথে রেখে দাও, কাজে লাগবে। আর এখন আমি তোমাকে কিছু কথা বলি যেটা তোমার কাজে লাগবে। হ্যাঁ বলুন। পিশাচ সবসময় একটি নির্দিষ্ট জায়গায় অবতরণ করে। সে জায়গাটাকে বন্ধ না করা পর্যন্ত তুমি কখনোই পিশাচকে কাবু করতে পারবে না। তাই আগে সেই জায়গা তোমার খুঁজে বের করতে হবে, তারপর ওই জায়গা তোমার বন্ধ করতে হবে। তারপর যখন ওই পিশাচ সেখানে আটকে পড়বে, তখনই তোমার ওই খঞ্জর দিয়ে পিশাচকে বধ করতে হবে। হ্যাঁ, বুঝেছি। আর হ্যাঁ, সাবধানে থাকবে, কেমন? আপনি কি বাসায় ফিরে যাচ্ছেন না? আপনি চান? না। ও ঠিক আছে, তাহলে আসি। এই বলে রাহুল উঠে চলে যাবে, তখন সিয়া বলে উঠল, আজ একটা সত্যি কথা বলবো? রাহুল পেছন ঘুরে বলল, হ্যাঁ বলুন। কি কথা? বাবা আমার সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছে। এটা বলে সিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করল। রাহুল চোখ বড় বড় করে সিয়ার দিকে তাকিয়ে আছে। তারপর বলল, মানে? ঠিক বুঝলাম না। মানে হলো আমার বাবার নাকি তোমাকে খুব পছন্দ হয়েছে, তাই সে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। বাবা তোমাকে কখনো ছাড়তে চায় না, তাই একমাত্র উপায় ভেবে রেখেছে। রাহুল একদম তাজ্জব মেরে আছে। সিয়া আবার বলল, কিছুদিন আগে যখন একটা কাজে বাইরে গেলে, তখন আমার বাবা তোমার মা বাবার সাথে কথা বলে সব ঠিক করে রেখেছে, তবে এই কথা তোমাকে বলতে নিষেধ করেছে। রাহুল চুপচাপ হাঁ করে সব শুনছে। সব কিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এ যেন মেঘ চাইতে বৃষ্টি। রাহুলকে চুপ থাকতে দেখে সিয়া বলল, এভাবে হাঁ করে আছো কেন? না মানে, এসব যে হয়েছে কেন জানি বিশ্বাস হচ্ছে না। জি। আচ্ছা, এখন বলো, তুমি কাউকে পছন্দ করো না? আমি বিয়ের ব্যাপারটা মা বাবার উপর ছেড়ে দিয়েছিলাম। সিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, বাঁচলাম। সিয়ার মনটা একটু খারাপ করে বলল, একটা সত্যি কথা কি জানো রাহুল, যখন থেকে বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করে তোমার ব্যাপারে সব বলেছে, তখন থেকেই তোমাকে ভালোবাসতে শুরু করেছি। কারণ স্বামী হিসেবে তো তোমাকেই পাবো, তাই তোমায় ভালোবেসেছি। সত্যি বলতে আপনাকে প্রথম দেখে আমারও অনেক ভালো লেগেছে। সিয়া মুচকি হাসল, তারপর বলল, আজ থেকে আর কোনো রকম আপনি করে বলা চলবে না, বুঝেছ মিস্টার? জি। এমন সময় বাইরে আবার বৃষ্টি নামল। রাহুল বলে উঠল,
আমার যেতে হবে, নয়তো না জানি আবার কে না কে খুন হয়। আমিও যাব। না সিয়া, তোমার যাওয়া ঠিক হবে না, তুমি হোটেলে থেকে রেস্ট নাও। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। রাহুল হোটেল থেকে বের হতেই ওর গায়ে বৃষ্টি পড়তে শুরু করলো। রাহুল দেখল ওর গা ভিজে যাচ্ছে। তার মানে এটা কোনো ভ্রম বৃষ্টি নয়, বরং সত্যি বৃষ্টি হচ্ছে। রাহুল ভেতরে এসে রেইনকোট গায়ে দিয়ে বেরিয়ে পড়ল কাব্যের উদ্দেশ্যে। আকলিমা আর হাজব্যান্ড মিরাজ শুয়ে আছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এমন সময় হঠাৎ দরজায় কেউ জোরে নাড়ল। আকলিমা তৎক্ষণাৎ উঠে বসল। তারপর বলল, কে? আকলিমার বাবার কণ্ঠে জবাব দিল, মা দরজা খোল, আমি। বাবা, তুমি এত রাতে? তোর সাথে খুব জরুরি দরকার আছে, তাই আমি এত রাতেই এলাম। এ কথা শুনে আকলিমা দরজা খুলতে যাবে, তখনই মিরাজ বাধা দিয়ে বলল, একদম দরজা খুলবি না, আমি নিশ্চিত এটা তোমার বাবা না। পাগল নাকি? কণ্ঠ শুনে কি বুঝতে পারছো না নাকি? তুমি কি গ্রামের পরিস্থিতি ভুলে গেলে? আমি আগে পুলিশকে ফোন করব, তারপর তারা এলে তবে আমরা দরজা খুলব, এর আগে নয়। এই বলে মিরাজ পুলিশকে ফোন করল। কাব্য আর রাহুল এই কেসের ব্যাপারে কথা বলছে, এমন সময় কাব্যের ফোন বেজে উঠল। কাব্য ফোন রিসিভ করল, তারপর শুধু বলল, আমরা এক্ষুনি আসছি, আপনি দরজা খুলবেন না। কাব্য ফোন রেখে সে রাহুলকে বলল, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। কে ফোন করেছিল? চলো, যেতেই বলছি। একটু বাদে কয়েকজন পুলিশ সহ কাব্য আর রাহুল মিরাজের বাসার সামনে আসলো। মিরাজের দরজার সামনে এক লোক দাঁড়িয়ে আছে, তার পা মাটি থেকে কিছুটা উপরে ভাসছে। এ দৃশ্য কাব্যের চোখ এড়াল না। রাহুল বলে উঠল, কে তুমি? তখন সে ঘুরে রাহুলের দিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসল আর অদৃশ্য হয়ে গেল। কাব্য গিয়ে মিরাজের দরজায় নক করল। বেশ কিছু সময় ডাকাডাকির পর ওরা দরজা খুলল। সবাই ঠিকই আছে। এরা নিজের রুমে শুয়ে আছে। এমন সময় দরজায় কেউ নক করল। এরা ভাবল হয়তো হোটেলের কেউ বা রাহুল এসেছে, তাই এরা কিছু না ভেবে দরজা খুলেই দেখল রাহুল দাঁড়িয়ে আছে। এরা হাসি মুখে বলল, এসেছো? আমি আরও তোমার কথাই ভাবছিলাম। এসেছি, কিন্তু আবার যেতে হবে, সঙ্গে তোমাকেও যেতে হবে। কোথায়? কাব্য স্যার ডেকেছে, জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে। সিয়া ওর রেইনকোট গায়ে দিয়ে রাহুলের সাথে বেরিয়ে পড়ল। রাহুল সিয়াকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এমন সময় হঠাৎ সিয়ার ফোন বেজে উঠল। সিয়া ভেতরের পকেট থেকে ফোন বের করে দেখল রাহুলের নাম্বার থেকে কল এসেছে। সিয়া বেশ অবাক হয়ে গেল, কারণ রাহুল তো ওর সঙ্গে, তাহলে রাহুলের নাম্বার থেকে কল আসলো কিভাবে? সিয়া রাহুলকে জিজ্ঞেস করল, তোমার ফোন কোথায়? রাহুল কোনো কথা না বলেই চুপ করে আছে। তা দেখে সিয়া বলল, কি হলো রাহুল, কথা বলছো না কেন? রাহুল এবারও চুপ। একের পর এক ফোন বেজে যাচ্ছে। সিয়া ফোন রিসিভ করতেই রাহুল বলে উঠল, সিয়া তুমি কোথায়? কোথায় মানে? আমি তো তোমার সাথে জঙ্গলের দিকে আছি। তুমি কোথায়? আমি কাব্য স্যারের সাথে আছি। তুমি কাব্য স্যারের সাথে থাকলে তাহলে আমার সাথে এটা কে? রাহুলের এবার বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। এমন সময় রাহুলের গাড়ির মধ্যেকার দেখা স্বপ্নের কথা মনে পড়ল। আজ বৃষ্টি হচ্ছে। স্বপ্নে দেখা লাল জামার মতো জামা সিয়া পড়েছে। স্বপ্নে সিয়া জঙ্গলের কাছে পড়েছিল, এখনও সে জঙ্গলের কাছে রয়েছে। তবে কি স্বপ্ন সত্যি হতে যাচ্ছে? রাহুল কাব্যকে বলল, স্যার তাড়াতাড়ি জঙ্গলের দিকে চলুন, সিয়া বিপদে পড়েছে। এটা বলে রাহুল দৌড়ে যেতে লাগল। দৌড়াতে গিয়ে কাদার মধ্যে বেশ কয়েকবার পড়ে গেল। সিয়া ঘুরে ওর সাথে থাকা রাহুলের দিকে তাকালো। রাহুলের শরীর পাল্টে যেতে শুরু করল। মুহূর্তে রাহুলের চেহারা পাল্টে ভয়ানক এক পিশাচের রূপ নিল। সারা শরীর কালো চাদরে আবৃত, চোখ থেকে নীলাভ আলো ঠিকরে পড়ছে, রক্তমাখা বিশ্রী দাঁত। এটা দেখে সিয়া ভয়ে কয়েক পা পিছনে সরে গেল। পিশাচটি সিয়ার দিকে এগিয়ে আসছে। সিয়া দৌড়ে পালাতে যাবে, কিন্তু এ কি, ওর পা তো নড়ছে না। মনে হচ্ছে ওর পা দুটো পাথর হয়ে মাটির সাথে বসে গেছে। পিশাচটি এগিয়ে এসেই সিয়ার গলা চেপে ধরল। পিশাচটির ধারালো নখ সিয়ার গলায় বসে গিয়ে গলগল করে রক্ত বের হতে লাগল, আর এক হাত সিয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় সে পিশাচ ভয়ঙ্কর চিৎকার করে উঠে অদৃশ্য হয়ে গেল। সিয়া মাটিতে পড়ে গেল। রাহুল পিশাচটির পিঠে সিয়ার দেওয়া খঞ্জর ঢুকিয়ে দিয়েছে, যে কারণে সে আহত অবস্থায় অদৃশ্য হয়ে গেছে। রাহুল এবার সিয়াকে ধরল। সিয়ার গলা থেকে বেশ ভালোই রক্ত বের হচ্ছে। রাহুল বলতে লাগল, সিয়া তুমি ঠিক আছো? সিয়া কোনো কথা বলতে পারছে না। একবার রাহুলের দিকে তাকিয়ে চোখ বুজে ফেলল। রাহুল আর এক মুহূর্তও দেরি করল না। কাব্যের সাহায্য নিয়ে সিয়াকে কাছের হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার সিয়াকে দেখে জানালো, আর একটু গভীর ক্ষতি হলে হয়তো সিয়া বেশ বড় ধরনের ক্ষতি হয়ে যেত। এখন আর ভয় নেই,
ঠিক হয়ে যাবে। এই কথা শুনে রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাব্য রাহুলের কাছে এসে বলল, যত দ্রুত সম্ভব এই কেস শেষ করতে হবে, কারণ আমার উপর থেকে আমাকে চাপ দিচ্ছে। সব শেষ করব, চিন্তা করবেন না। আর কেউ মারা যাবার আগে এটা শেষ করতে হবে, যে করেই হোক। আমি গেলাম, তুমি সাবধানে থেকো। ঠিক আছে। কাব্য চলে গেল। রাহুল সিয়ার কাছে গিয়ে দেখল সিয়া ঘুমিয়ে আছে। সিয়ার গলায় ব্যান্ডেজ করা। রাহুল মুগ্ধ নয়নে সিয়ার দিকে তাকিয়ে আছে। সিয়ার ঘুমন্ত চেহারাটা অনেক মায়াবী লাগছে রাহুলের কাছে। রাহুল সিয়ার কাছে এগিয়ে গিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিল। রাহুল সিয়ার কপালে চুমু দিতে গিয়ে থেমে গেল। মনে মনে বলতে লাগল, এটা কি করছি আমি? তার সাথে তো আমার এখনও এরকম কোনো সম্পর্ক হয়নি, তাহলে কেন এটা করছি? এটার মানে হলো মেয়েটার অসহায়ত্বের সুযোগ নেওয়া। রাহুল সিয়ার সামনে থেকে সরে এলো। সিয়ার বেডের কাছে চেয়ার ছিল। রাহুল চেয়ার টেনে সেখানে বসে রইল। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে রাহুল বুঝতে পারেনি। ভোরের দিকে সিয়ার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর পাশে তাকাতে দেখল রাহুল বসা অবস্থায় ঘুমিয়ে আছে। সিয়া ডাক দিল, রাহুল, রাহুল। ডাক শুনে তৎক্ষণাৎ রাহুলের ঘুম ভেঙে গেল। রাহুল সিয়ার দিকে তাকালো। তখন সিয়া বলল, এভাবে বসে যে ঘুমাচ্ছ, তোমার ঘাড় ব্যথা করবে তো? আরে কিছু হবে না, তুমি এখন কেমন আছো? আমি ভালো আছি, শুধু গলায় একটু ব্যথা করছে। রাতে এভাবে এখানে না থেকে হোটেলে ফিরে যেতে পারতে। তোমায় এই অবস্থায় রেখে কিভাবে যাই বলো? সিয়া দীর্ঘশ্বাস ফেলল। তারপর সিয়া হঠাৎ বলে উঠল, রাতে আমার এতটা কাছাকাছি আসছিলে কেন? এই কথায় রাহুল চমকে উঠল। সেই সাথে বেশ ভয়ও পেল। রাহুল থতমত খেয়ে বলল, আমি কেন তোমার কাছে আসতে যাব? সিয়া মুচকি হেসে বলল, মিথ্যে বলার দরকার নেই, আমি কিন্তু তোমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করেছি, তাই বলো কেন আসছিলে? রাহুল বুঝল এখন আর মিথ্যে বলে কোনো কাজ হবে না, তাই বলল, কেন জানি তোমার কপালে চুমু দিতে ইচ্ছে করছিল, তাই আর কি। তাহলে দিলে না কেন? এমনি, এটা ঠিক হতো না। কেন ঠিক হতো না? আজ নয় দি কাল আমি তোমার বউ হব, তাহলে দিতেতে সমস্যা কোথায়? যদি হঠাৎ বিয়ে না হয় তাহলে তো এর দ্বারা তোমার স্বামীর হক নষ্ট করা হবে, তাই দেইনি। আসলেই তুমি খুব ভালো। আমি জানতাম বাবা আমার জন্য কখনো খারাপ কাউকে বেছে নেবে না, তাই বিয়ের ব্যাপারটা বাবা মার উপর ছেড়ে দিয়েছি। এখন পর্যন্ত কোনো রিলেশন করিনি। বুঝতে পেরেছি। তবে বিয়ের পর যদি আজকের মতো এমনটা করো তাহলে পিটিয়ে তক্তা বানিয়ে দেব। আগে বিয়েটা হোক, তারপর দেখবে তোমার জুনিয়র বরটা কি করে। সিয়া হেসে উঠল। সকাল 10টা নাগাদ সিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, তাই ওরা আবার হোটেলে ফিরে এলো। রাহুল সিয়াকে বলল, সিয়া, তুমি না হয় বাসায় ফিরে যাও, এখানে থাকা ঠিক হবে না, কারণ আমি চাই না তোমার কিছু হোক। আমার কিছু হবে না রাহুল, দুজন একসাথে এসেছি, একসাথে যাব। এমন সময় রাহুলের ফোন বেজে উঠল। কাব্য ফোন করেছে। রাহুল রিসিভ করতে বলল, একটু থানায় এসো, গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। এক্ষুনি আসছি। রাহুল সিয়াকে হোটেলে রেখে থানায় চলে গেল। রাহুল থানায় এসে কাব্যকে জিজ্ঞেস করল, স্যার বলুন, কি গুরুত্বপূর্ণ কথা? ফাহিম, তোমায় কিছু বলতে চাই। বলুন। ফাহিম বলতে লাগলো, কাল রাতে যখন আমি জমিদার বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলাম, তখন হঠাৎ সেই বাড়ির উপর থেকে এক প্রকার কালো ধোয়ার কুণ্ডলি ঘুরতে দেখি, আর ভেতর থেকে অদ্ভুত রকমের কথা বলার শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল কেউ মন্ত্র পড়ছে। এটা শুনে রাহুল ভাবতে লাগলো, তবে কি জমিদার বাড়ির কেউ এই কাজ করেছে? রাহুল কাব্যকে বলল, স্যার আমি আছি। এই বলে রাহুল বেরিয়ে গেল। কাব্য ফাহিমকে ইশারা করে রাহুলকে ফলো করার জন্য। রাহুল জমিদার বাড়ির সামনে চলে এলো। বাড়ির দিকে ভালোভাবে তাকালো। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে অনেক দিন যাবৎ এই বাড়ি কেউ ব্যবহার করেনি বা মেরামত করেনি। বাড়ির পেছনে ঘন জঙ্গল। বাড়ির রং লালচে হয়ে গেছে। রাহুল বাড়ির পেছনে চলে গেল, আর তখনই দেখল ঝোপের একপাশের মাটিতে বিশাল জায়গা জুড়ে কালো দাগ। তখন রাহুল ভাবতে লাগল, সিয়া বলেছিল পিশাচ নির্দিষ্ট জায়গায় অবতরণ করে, আর যেখানে অবতরণ করে ওই জায়গা কালো হয়ে থাকে। এই জায়গাটাও তো কালো হয়ে আছে, তাহলে এখানে পিশাচ অবতরণ করেছে। তাই রাহুল ওর ব্যাগ থেকে সবুজ রঙের সাদা গুঁড়ো বের করে পুরো জায়গার উপর পিশাচকে বন্দি করার জন্য একটি তারা আঁকল। এর মাঝখানে খঞ্জর দ্বারা একটা ছোট তারা আঁকল, আর মনে মনে বলল, এবার এখানে ওই পিশাচ অবতরণ করা মাত্রই বাধা পড়বে, আর আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। রাহুল সেখান থেকে বাড়ির সামনে আসতেই রণবীরের মুখোমুখি হল। রণবীরকে দেখে রাহুল হচকচিয়ে গেল। রণবীর বলল, তুমি এখানে কি করছো? কিছু না, এমনি এই বাড়ি ঘুরে দেখছিলাম। জমিদার বাড়ি কখনো দেখা হয়নি তো, তাই।
মিথ্যে বলে লাভ নেই। জানতে চাও না এই পিশাচের রহস্য কি? রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল। জানতে চাই। এসব করার পিছনের কারণ কি? তাহলে আমার সাথে ভেতরে এসো। রাহুল কোনো কিছু না ভেবে রণবীরের সাথে ভেতরে চলে যায়। এটা দেখে ফাহিম কাব্যকে ফোন করে বলে, স্যার তাড়াতাড়ি চলে আসুন, রাহুল ভেতরে গেছে, ওর বিপদ হতে পারে। তুমি ওখানেই থাকো, আমি আসছি। রাহুল আর রণবীর বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে। বাড়ির মাঝখান একদম ফাঁকা আর ওপরে কোনো ছাদ নেই। রাহুল জিজ্ঞেস করল, এসব কে করছে আর কেন করছে আপনি কি জানেন? তাহলে বলুন এসবের পেছনে কে আছে? তার আগে এটা বল, তুমি যদি এখন 1 কোটি টাকা পাও তাহলে কি করবে? এই কথার উত্তরে রাহুল কি বলবে ভেবে পায় না। তখন রণবীর আবার বলতে থাকে, সামনে বিয়ে করতে যাচ্ছ, তখন তো তোমার টাকার অনেক দরকার, আর জীবনে টাকা ছাড়া কোনো দাম নেই। আপনি জানলেন কি করে আমি বিয়ে করতে যাচ্ছি? আমি অনেক কিছুই জানি, আর এটাও জানি তুমি ওই পিশাচকে মারার জন্য এখানে এসেছ। তার মানে এসব আপনি করছেন? হ্যাঁ, আমি করেছি। কিন্তু কেন? ধন সম্পদ পাবার লোভ সবারই থাকে, আর আমার বাবারও ছিল। তাই সে পিশাচ সাধনা শুরু করে। তবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই অধিক ধন সম্পদ পাবার জন্য মানুষের বলি দিতে হতো। তাই বাবা পিশাচ শক্তির মাধ্যমে মানুষের চোখে বৃষ্টির ভ্রম তৈরি করে, যাতে কেউ বের না হয়, আর সুযোগে মানুষের আপনজনের রূপ নিয়ে মানুষকে হত্যা করতে শুরু করে। কিন্তু এক সাধুর জন্য সব নষ্ট হয়ে যায়, তাই বাবা বাধ্য হয়ে মাথা কেটে সাধুকে মেরে ফেলে। আর বাবার এই কাজ আমি শুরু করেছি। এসব বন্ধ করুন। নির্দোষ মানুষদের জান নিয়ে আপনার কি লাভ? ধন সম্পদ পাবো, এটাই আমার লাভ। আপনাকে আমি আর এটা করতে দিব না। এজন্য বলছি তোমায় 1 কোটি টাকা দিব, তুমি এখান থেকে চলে যাও। যাব, তবে তোমায় শেষ করে। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তোকে এক্ষুনি শেষ করে দিচ্ছি। মনির, আমাদের সামনে আমার লোকের কোনো ক্ষতি করতে পারবি না। রাহুল পেছন ঘুরে দেখল কাব্য, ফাহিম সহ বেশ কিছু পুলিশ রণবীরের দিকে পিস্তল তাক করে আছে। রাহুল মুচকি হেসে রণবীরকে বলল, তোমার পিশাচও বন্দী হয়ে গেছে, সে অবতরণ করা মাত্রই ওর খেলা শেষ। সব কয়টা পাগল, আজ তোরা সবাই একসাথে মরবি আমার হাতে। আর আমার পিশাচকে মারা এত সহজ না, সে এখন আমার মধ্যে আছে। এটা বলা মাত্রই চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো। সেই সাথে শুরু হলো ঝড় বাতাস। রণবীরের চেহারা আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো। মুহূর্তে রণবীর ওর ভয়ানক পিশাচ রূপে পরিণত হয়ে গেল। কাব্যসহ সব কয়টা পুলিশ রণবীরকে গুলি করল, কিন্তু গুলি ওর শরীর ভেদ করে চলে গেল। বাড়ির মধ্যেকার সব জিনিস এসে সবাইকে আঘাত করতে লাগল। চারপাশে ভয়ানক তাণ্ডব শুরু হলো। আঘাত সহ্য করতে না পেরে অনেক পুলিশ মাটিতে পড়ে গেল। কাব্য রণবীরের পেছনে পড়ে আছে। এমন সময় রাহুল সবুজ গুঁড়ো বের করে রণবীরের দিকে ছুঁড়ে মারল। আর তখন রণবীর আর্ত চিৎকার দিয়ে উঠল, সাথে আশেপাশের তাণ্ডবও বন্ধ হয়ে গেল। আর তখন রণবীর ছুটে এসে রাহুলের বুকের উপর পা তুলে দিল। রাহুলের বুকে রণবীরের পায়ের নখ ঢুকে গেল। রাহুল চিৎকার করতে লাগল। আর তখন কাব্য সেখানে পড়ে থাকা রাহুলের ব্যাগ থেকে ওই খঞ্জর বের করে রণবীরের পিঠে ঢুকিয়ে দিল। রণবীর ভয়ানক চিৎকার করে উঠে মাটিতে পড়ে গেল। কাব্য রাহুলকে টেনে ধরল। আর তখনই রণবীরের মুখ থেকে কালো ধোঁয়া বের হয়ে বাইরের দিকে চলে গেল। ওই ধোঁয়ার পেছন পেছন বাইরে এসে দেখল ওই ধোঁয়া কালো জায়গার উপর পড়তেই সেখানে আগুন ধরে গেল। সেই সাথে পিশাচ মারা গেল। তখন রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, এবার পুরোপুরিভাবে পিশাচ বধ হলো। আর তো আসবে না, তাই না? শুধু রণবীরকে সামনে রাখবেন যেন এমন কিছু করার সুযোগ না পায়। ওর ব্যবস্থা আমি করছি। কাব্য রণবীরকে গ্রেপ্তার করে নিয়ে এলো। রাহুল হোটেলে ফিরে এলো। আর সেদিন রাতেই বাড়ির উদ্দেশ্যে সিয়াকে নিয়ে রওনা দিল। কেসটি সমাধান করতে পারায় কাব্য অনেক খুশি। রাহুল সিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির মধ্যে সিয়া রাহুলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। রাহুল মুগ্ধ নয়নে সিয়াকে দেখছে। অবশেষে বৃষ্টি ভেজা রাতের খুনির ঘটনা শেষ হলো। সেই সাথে শুরু হলো রাহুল আর সিয়ার নতুন জীবনের সূচনা।